আসসালামু আলাইকুম। বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের পর্বে আমরা সপ্তম শ্রেণীর গণিতের 1.2 এর 23 নম্বর সৃজনশীলটার সমাধান করব। 23 নম্বর সৃজনশীলে আমাদেরকে বলেছে 384 ও 2187 সংখ্যা দুইটা সংখ্যা দেয়া আছে। এখন আমাদের কয়ের প্রশ্ন করেছে যে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। তো এটা আমাদের উৎপাদকের সাহায্যে বলে দিয়েছে, তাই আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করব। ক নাম্বারটি, তাহলে আমাদের প্রথম সংখ্যাটি কত? তাহলে লিখি যে প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের 384। উৎপাদকের সাহায্যে আমাদের যাচাই করতে বলেছে, তাহলে প্রথমে আমরা 384 লিখবো এবং উৎপাদকের সাহায্যে যাচাই করব। দেখো সবার শেষে জোড় সংখ্যা আছে, তার মানে এটা জোড় দিয়ে ভাগ যাবে। তাহলে প্রথমে আমরা এটাকে জোড় দিয়েই ভাগ দিব। তাহলে 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে হবে এটা 192। তাহলে এটাকে যদি আবার আমরা 2 দিয়ে ভাগ দেই, আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব, তাহলে দেখো 9 দুগুণা 18, 6 দুগুণা 12, 96 হবে। আবার আমরা এটাকে 2 দিয়ে ভাগ দিব, কারণ আবারও শেষে জোড় সংখ্যা আছে, তাহলে এটা হবে 48। আবারও আমরা 2 দিয়ে ভাগ দিব, এটা 24 হবে। আবারও 2 দিয়ে যাবে, তাহলে এটা হবে 12। আবারও জোড় সংখ্যা, 2 দিয়ে দিলে হবে 6, আবারও 2 দিয়ে দিলে হবে এটা 3। দেখো 3 হচ্ছে মৌলিক সংখ্যা, 3 কে আর ভাঙা যাবে না, যার জন্য আমরা এটাকে আর ভাঙতে পারবো না। তাহলে আমরা 384 কে ভেঙে কি পেলাম? 2টা 4টা 6টা 7টা 2 পেয়েছি। তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 5টা, এই যে 6টা, আর এই যে একটা 7টা, আর একটা 3 পেয়েছি। তাহলে এবার আমরা জোড়া করে নেই। তাহলে 2 গুণ 2, 2 গুণ 2, আমরা এখানে 60 দিয়ে দেবো যে জোড়া করে। এবারে দেখো এখানে আমাদের একটা 2 আর একটা 3 হচ্ছে জোড়াবিহীন। তো যেগুলো জোড়াবিহীন হয় সেগুলো আমরা সাধারণত জানি যেগুলো পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে আমরা লিখি, যেহেতু 2 ও 3 জোড়াবিহীন, সুতরাং 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখো আমাদের 23 এর ক নাম্বারটির সমাধান হয়ে গেছে। এখন আমরা খ এর সমাধানটা করব। খ নম্বরে আমাদের আছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, আর পূর্ণবর্গ সংখ্যাটি কত সেটাও জানতে চেয়েছে। তাহলে আমরা আগে লিখি যে দ্বিতীয় সংখ্যা কোনটা। তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে কত? 2187 সমান চিহ্ন দাও। দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে 2187। এটা এখন পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ না সেটাকে আমরা জানার জন্য উৎপাদকের সাহায্যে গুণ করতে হবে। আচ্ছা, উৎপাদকের সাহায্যে কেন করব? কারণ আমি আগেও বলেছি তোমাদের, যদি গুণ আর ভাগ এই দুটো করতে বলে, দিয়ে যদি বের করতে বলে, তাহলে আমরা সবসময় উৎপাদকের সাহায্যে করব। আর যদি বলে যে যোগ বিয়োগ, তাহলে আমরা সবসময় ভাগের সাহায্যে বর্গমূল করব। তো যেহেতু আমাদের বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, যার জন্য আমরা উৎপাদকের সাহায্যে নির্ণয় করব। তো চলো উৎপাদকের সাহায্যে আমরা এটাকে নির্ণয় করি। তাহলে 2187, দেখো শেষে একটা বিজোড় সংখ্যা আছে, তাহলে অবশ্যই এটা বিজোড় দিয়েই ভাগ যাবে। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে এটা হবে 729। আবার দেখো এটা শেষে বিজোড় সংখ্যা আছে, আবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ দিব। 3 দিয়ে যদি আমরা এটাকে ভাগ দিই তাহলে পাবো 243।
আবার দেখো এটা 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকে যদি আমরা 3 দিয়ে আবার ভাগ দিই তাহলে আমরা পাবো 81। দেন আবার যদি আমরা এটাকে 3 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো 27। 27 কে আবার আমরা 3 দিয়ে ভাগ দিব তাহলে পাবো 9। 9 কে আমরা 3 দিয়ে যদি ভাগ দিই তাহলে পাবো 3। দেখো 3 মৌলিক সংখ্যা আর ভাঙা যাবে না। তাহলে আমরা কি কি পেলাম? তাহলে 2187 থেকে আমরা পেলাম 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3। কয়টা পেয়েছি আমরা? 3টা, 3টা 6টা, নাকি 7টা? 3টা, 2টা 5টা, এই হচ্ছে 6, 7টা 3 পেয়েছি। এখন আমরা জোড়া করে নিব। তাহলে 3 গুণ 3, আবার একটা জোড়া হবে। আমাদের মোট এখানে 3টা জোড়া হয়েছে, আর একটা 3 দেখো জোড়াবিহীন। তো যেহেতু এটা জোড়াবিহীন, একটা 3 জোড়াবিহীন আছে, তাহলে অবশ্যই এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা লিখতে পারি যে দ্বিতীয় সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমি লিখি এখানে 3 জোড়াবিহীন। সুতরাং 2187 পূর্ণবর্গ সংখ্যা নয়। সংখ্যা নয়। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এটা লিখে দিব যে 3 দ্বারা এই যে যেটা বিজোড়, মানে যার জোড় ছিল না আর কি, যার কোনো জোড়া ছিল না, সেটাই হচ্ছে আমাদের এইটুকুর উত্তর, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে। তাহলে 3 দ্বারা যদি আমরা গুণ করি, 3 দ্বারা গুণ করলে যা আছে ওখানে তাই লিখবো। 3 দ্বারা গুণ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটা আমরা লিখি যে 2187 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সংখ্যা হবে। এটা আমাদের একটা উত্তর। জিজ্ঞেস করেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা পেয়েছি 3 দ্বারা যদি গুণ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমাদেরকে আবারও প্রশ্ন করেছে যে পূর্ণবর্গ সংখ্যাটি কত। তাহলে পূর্ণবর্গ সংখ্যাটি কত, তাহলে আমরা যদি এটাকে 3 দিয়ে গুণ দেই তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমি এই পাশে চলে যাচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচে লিখবে। তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যাটি সমান, তাহলে মেইন সংখ্যা আমাদের কত ছিল, প্রধান সংখ্যা কত ছিল? প্রধান সংখ্যা আমাদের কত ছিল? 2187। এটাকে তাহলে আমরা 3 দিয়ে গুণ করব, 561। তাহলে আমাদের দ্বিতীয় উত্তর যেটা, সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটি আমরা পেলাম 6561। খ নম্বর সমাধান আমাদের হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা গ নম্বর সমাধান করি। গ নম্বরের সমাধান করব। গ নম্বর বলেছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো আমাদের যোগ করতে বলেছে, তাহলে এটা আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা গ নম্বর দিই। দ্বিতীয় সংখ্যা কত ছিল? দ্বিতীয় সংখ্যা ছিল 2187। তাহলে এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল করার জন্য প্রথমে জোড়া করে নিব। প্রথমে এটাকে জোড়া করে নিব। জোড়া করার পর আমরা এই পাশে একটা দাগ দিব। পূর্ণবর্গ সংখ্যাগুলো আমরা ব্যবহার করব। 2 দুগুণা 4, 4 4 16, 5 5 25 এগুলা। তাহলে দেখো 2 দুগুণা 4, 3 3 9, আবার 4 4 16, 5 5 25, 5 5 25 বেশি হয়ে যায়, তাহলে 4 4 16 দিব আমরা। 4 4 যদি 16 দেই তাহলে এখন দেখো 11 থেকে 6 বাদ, তাহলে আমাদের এখানে 5, 2 2 হয়ে গেছে। এবার এক জোড়া নামবে, এক জোড়া নামবে। এবার 4 এর দ্বিগুণ কত? 4 এর দ্বিগুণ 8, এজন্য এখানে 8 হবে। 4 এর দ্বিগুণ উত্তরের এখানে যা থাকবে, ভাগফলে যা থাকবে তার দ্বিগুণ এখানে বসবে। তাহলে 4 এর দ্বিগুণ 8, যেজন্য আমরা এখানে 8 বসিয়েছি। এখন একটা ক্ষুদ্রতম অঙ্ক, একটা অঙ্ক নিতে হবে, যে অঙ্কটাকে পুরো সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। গুণ করলে গুণফলটা এটার চেয়ে ছোট হবে অথবা এটার সমান হবে। তাহলে দেখো এখানে আছে 587। তাহলে আমরা যদি এটাকে 6 দিয়ে গুণ করি, মানে 6 নেই, তাহলে এখানে 6 দিয়ে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে 6 দিয়ে 6 নিলাম, 8 এর পাশে 6 নিলাম, এই জন্য এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা গুণ করি, 6 6 36, হাতে 3, 6 8
48, 48 আর 3 হচ্ছে 51, 516। যদি আমরা 7 দিয়ে দিই তাহলে বেশি হয়ে যাবে, দেখো কাছাকাছি চলে এসেছে, তাই আমরা এখানে একটা 6 দিয়ে দিলাম, তাহলে 516। এখন দেখো 7 থেকে যদি আমাদের 6 যায় তাহলে 1 থাকবে, আর 8 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে 1 বিয়োগ করি তাহলে 7 থাকবে। তাহলে আমরা এটা তোমরা রাফে করবা, আমি এখানে মুছে দিচ্ছি। তো দেখো আমাদের ভাগশেষ পেয়েছি 71। তাহলে অবশ্যই সংখ্যাটি কি পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ ভাগশেষ এসেছে। আচ্ছা তাহলে আমরা লিখি যে যেহেতু ভাগশেষ 71 সুতরাং সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার আমাদের যে সংখ্যাটা আমরা কাজ করেছি সেটা লিখব, 2187 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা, এটা প্রশ্নে লেখা আছে দেখো, সেটা আমি লিখছি, তোমরা দেখে দেখে প্রশ্ন থেকে লিখবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন তাহলে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে তখনই এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন তাহলে বর্গমূল কত হবে? তখন বর্গমূল হবে যেটা আমরা ভাগফল পেয়েছি তার সাথে 1 যোগ করব। যেটা ভাগফল পেয়েছি তার সাথে, সব সময় যেটা ভাগফল পাবো তার সাথে আমরা 1 যোগ করব। ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলছে, ক্ষুদ্রতম সংখ্যা 1, আমরা 1 যোগ করব। তখন বর্গমূল হবে, তাহলে 46 যোগ 1 সমান, তাহলে এখন আমাদের 47 এর বর্গ নির্ণয় করতে হবে। বর্গ মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করা। তাহলে আমরা লিখি 47 এর বর্গ, তাহলে 47 গুণ 47, এটা গুণ করে আমরা পাবো 2209। এখন বর্গ বের করা হয়ে গেছে। এখন যেটা আমরা বর্গ বের করে পেয়েছি সেই সংখ্যাটা থেকে প্রদত্ত সংখ্যা বিয়োগ করব, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব বা সংখ্যাটি পেয়ে যাব। মানে যেটা যোগ করতে হবে, যেটা আমাদের জিজ্ঞেস করেছে যে কত যোগ করতে হবে, কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অতএব সংখ্যাটি আমাদের এখানে পেয়েছি 2209 বিয়োগ 2187। তাহলে 9 থেকে 7 গেলে 2, 10 থেকে 8 গেলেও 2, আর এখানে 2 দিয়ে 0, 2 দিয়ে 0 লেখার দরকার নাই। তাহলে দেখো যে সংখ্যাটি আমরা পেলাম 22। তাহলে আমরা সুন্দর করে উত্তরের জায়গায় লিখতে পারি যে দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর হচ্ছে 22। আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।